স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনাম। ডেঙ্গুতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। ঘরের ভেতরের মশা মারা সরকারের পক্ষে সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। জন্মমৃত্যু নিবন্ধনের সার্ভার থেকে নাগরিকদের তথ্য ফাঁস, জানালেন প্রতিমন্ত্রী। 2টি তদন্ত কমিটি গঠন। জাতীয় নির্বাচন সামনে রেখে 3 পার্বত্য জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চায় ইইউ প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক। ইউটিউব, ফেসবুক টকশোতে অতিথির মন্তব্যের দায় সঞ্চালক এবং মালিকের মত আপিল বিভাগের। বাংলাদেশ ভারত বাণিজ্যে রুপিতে লেনদেন শুরু কাল থেকে ডলারের উপরে চাপ কমার আশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 889 জন, যা চলতি বছরে একদিনে আক্রান্তের রেকর্ড। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন 3 জন সহ এবছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত রাজধানীর 53টি হাসপাতালে 574 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে 315 জন। এই নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো 13,843 জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন 3,253 জন রোগী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে বলেছেন, নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাকেই। সরকারের পক্ষে প্রতিটি বাড়ির ভেতরের মশা মারা সম্ভব নয়। সকালে ঢাকা মেডিকেলের 78তম দিবসে এইসব কথা বলেছেন তিনি। রোগ নিয়ন্ত্রণ এবং সেবা খাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের বেশি বেশি গবেষণার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজের 78তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, করোনাকালে রোগীর সেবায় আন্তরিক ছিলেন চিকিৎসকেরা। তবে গবেষণা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, হাতে গোনা কয়েকজন চিকিৎসক ছাড়া অন্যরা গবেষণা করেন না। চিকিৎসা বিজ্ঞানের কিন্তু গবেষণাটা হচ্ছে না। তা আমি বলবো যে আপনারা দয়া করে একটু গবেষণার দিকে দৃষ্টি দেবেন, কারণ প্রতিনিয়ত যেমন আধুনিক প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, আবার সেই সাথে সাথে নানা ধরনের রোগেরও প্রাদুর্ভাব আমরা দেখছি। শেখ হাসিনা বলেন, জেলা উপজেলা হাসপাতালের অনেক যন্ত্রপাতি অলস পড়ে থাকে। অনেক হাসপাতালে হয় না অপারেশন। প্রয়োজনে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এনে দেশের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিতে হবে। অনেক জেলা হাসপাতালে অপারেশন হয় না, কারণ অ্যানেস্থেসিওলজিস্ট নাই, অথবা সেরকম ট্রেন ডাক্তার থাকে না, বা নানা ধরনের সমস্যা দেখা দেয়। এমনকি গাইনির ডাক্তার অনেক জেলায়, জেলা হাসপাতাল বা উপজেলা হাসপাতালে তারা থাকেন না, যার জন্য চিকিৎসা বা অপারেশন সেগুলি পায় না। দেশে বাড়ছে ডেঙ্গু। অনেক বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজের বাড়ি নিজেকেই পরিষ্কার রাখতে হবে। যার যার বাড়িঘর একটু সাফ রাখার, মশার যেন না থাকে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। আমাদের দেশে তো একটা সমস্যা হচ্ছে যে যা কিছু হোক সব কিছু দোষ সরকারের। মশা কামড় দিলেও সেটা সরকারের দোষ, মশা মারে না কেন? আর সরকার তো সকলের ঘরে বাড়িতে যে সাফ করে দিয়ে আসতে পারবে না। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যার যার নিজের ব্যাপার। শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে 30 ধরনের ওষুধ বিনামূল্যে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় নিতে কাজ করছে সরকার। তো সেই সচেতনতাটাও কিন্তু আপনাদের দায়িত্ব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিস মশার লার্ভা পাওয়ায় 4 সরকারি প্রতিষ্ঠান এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানকে 25 লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পেট্রো বাংলা, যমুনা অয়েল, টিসিবি এবং বিটিএমসি। সকালে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে ঝটিকা অভিযানে কারওয়ান বাজারের এসব সরকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সরকারি প্রতিষ্ঠান পেট্রো বাংলা,
এডিস বিরোধী অভিযানে হঠাৎই সোমবার দুপুরে এখানে আসেন ডিএনসিসি মেয়র, সঙ্গে ভ্রাম্যমাণ আদালত। ভবনটির গাড়ি পার্কিংয়ের জায়গায় জমে থাকা পানিতে পাওয়া যায় এডিস মশার অসংখ্য লার্ভা। জরিমানা করা হয় ৫ লাখ টাকা। আরও ভয়াবহ অবস্থা পাশের যমুনা অয়েলের নির্মাণাধীন ভবনের। লিফটের খালি জায়গা এবং বেসমেন্টে জমিয়ে রাখা পানিতে মেলে এডিস মশার অস্তিত্ব। গত বছরও সরকারি এই প্রতিষ্ঠানে জরিমানা করেছিল ডিএনসিসি, তারপরও শোধরায়নি সংস্থাটি, তাই জরিমানা গুনতে হয়েছে ৫ লাখ টাকা। একে একে টিসিবি এবং বিটিএমসি ভবনে যায় ভ্রাম্যমাণ আদালত। এডিস মশার লার্ভা পাওয়া যায় সেখানেও। এছাড়া বেসরকারি ভবন জাহাঙ্গীর টাওয়ারকে একই অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 269 আমরা জরিমানা করেছি, এবং এটা হচ্ছে যে একটা মেসেজ যে আসলে কেউই আইনের ঊর্ধ্বে না। সরকারি বেসরকারি মিডিয়া, এমনকি মিডিয়ার যে একটা অফিসে আপনারা দেখছেন, মিডিয়া অফিসেও যাওয়া হয়েছে। জরিমানা করা সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা জানান, ভবিষ্যতে সতর্ক থাকবেন এডিস মশার লার্ভার বিষয়ে। পরিমাণটা কতটুকু আর আমরা যতটুকুই হোক, এটার জন্য দায়িত্ব আমাদের অবশ্যই আছে। যে হলো লার্ভা পাওয়া গেছে, লার্ভা চেষ্টা করা হচ্ছে যে মোটেও যাতে না পাওয়া যায়। এটা এড়ানো যাবে না, কারণ আমি একই সঙ্গে কিন্তু 3 দিন আগে আমি উপরে ছাদ দেখেছি, ছাদটা দেখতে পারেন। আর এই অংশ এসে দেখে এই পানির উৎসটা বন্ধ করার জন্য এখানে কিন্তু কাজ আমি শুরু করে দিয়েছি। তো কাজটা শুরু করার পরে হয়তো থাকবে না। অভিযান শেষে উত্তর ঢাকার মেয়র বলেন, সরকারি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া দুঃখজনক। এই অপরাধে ছাড় দেওয়া হবে না কাউকেই। যেখানে গাড়ি আছে, যেখানে জেনারেটর আছে, যেখানে নিচে একটু কল খোলা এবং এখানে লার্ভার চাষ হচ্ছে, আপনারা ফাইন বরং না দিয়ে বরং এগিয়ে আসুন পরিষ্কার পরিচ্ছন্নতে। এছাড়া আমি বলতে চাই, ফাইন চলবে, জেল হবে, মামলা হবে, যেখানে আমি লার্ভা পাবো। ৮ জুলাই থেকে শুরু হওয়া ডিএনসিসির বিশেষ এই এডিস বিরোধী অভিযান চলবে ৩১ জুলাই পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত সহিংসতার কোনো সংখ্যা দেখছে না জাতীয় মানবাধিকার কমিশন। সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন সংস্থাটির প্রধান। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে ইইউর প্রতিনিধিরা জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন পরিস্থিতি পর্যালোচনা করতে তারা 3 পার্বত্য জেলায় সফরেও আগ্রহ প্রকাশ করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক পরিস্থিতি পর্যবেক্ষণে এবার তথ্য সংগ্রহে মাঠে নেমেছে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি। রিকার্ডো শেলেরির নেতৃত্বে 6 সদস্যের দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পরে তারা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে অনুমতি না থাকায় এ সফরে সরাসরি গণমাধ্যমে বিস্তারিত কোনো মতামত তুলে ধরবে না দলটি। এরপর ইউ দলটি যায় জাতীয় মানবাধিকার কমিশনে। এখন পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন সংস্থা প্রধান। কমিশনের চেয়ারম্যান জানান, নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে পারে ইইউ। নির্বাচনের অবস্থা বা নির্বাচনের পরিবেশটা কি, এই বিষয়গুলো ওনারা দেখতে চেয়েছেন। সেক্ষেত্রে আমাদেরও মতামত চেয়েছেন যে আমরা কি মনে করি এই ব্যাপারে। যে ইলেকশনের পরিবেশ এখনকার অবস্থায় ভালোই, কিন্তু তীব্র বাদানুবাদ অবশ্যই হবে, তাতে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা বলছি যে এই ব্যাপারে আমরা সবসময় খুব স্ট্রংলি আমরা দাঁড়াই, সোচ্চার আছি। নির্বাচন ঘিরে 3 পার্বত্য জেলার প্রশাসনের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছে ইউ দলটি। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন তারা। যেহেতু নির্বাচন কেন্দ্রিক তাদের আগমন এবং ভিজিট, সেটা নির্বাচন কমিশন ঠিক করে দেবে। তারা 3 জেলায়, যেটা পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় প্রবেশ করার বিষয় বা যাওয়ার বিষয়ে আমরা বলছি, এই বিষয়টা দেখে মূলত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আমরাও দেখি, আমাদের দিক থেকে সকল রকম সাপোর্ট আমরা দেবো। এছাড়া নির্বাচনের আগে 6 সপ্তাহ পার্বত্য চট্টগ্রাম এলাকা পর্যবেক্ষণে রাখার পরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার বিষয়ে লুকানোর কিছুই নেই। ওবায়দুল কাদের বলেন, বৈঠকে জানানো হয়েছে নির্বাচনে পর্যবেক্ষক আসবেন, পর্যবেক্ষণ করবেন। আওয়ামী লীগ তাদের স্বাগত জানাবে। তত্ত্বাবধায়ক সরকার বা সংসদ বিলুপ্তি সহ অন্যান্য বিষয় নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সময় শেখ হাসিনার নেতৃত্বে সরকার থাকবে। এই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে এবং নির্বাচনে সহায়তা করবে। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে বৈঠকের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশের সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। সবার কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হয়, আর সরকারি দল তখন শুধুমাত্র রুটিন ওয়ার্ক পালন করবে। আমাদের সংবিধানের বিধান অনুযায়ী ইলেকশন হবে। এ বিষয়ে আমি আমাদের বক্তব্য জানিয়েছি এবং তাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে। বিদেশিদের সাথে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা শোভন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ। বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। এর আগে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আওয়ামী লীগের 4 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এবং সাবেক রাষ্ট্রদূত এম জামির। তিনি জানিয়েছেন, 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আনুষ্ঠানিক আলোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। সেখানে নির্বাচন নিয়ে কথা হবে বলে জানিয়েছেন শাম্মী আহমেদ। আসলে ওই ধরনের বিষয় নিয়ে আলাপ করার আমি মনে করি না যে কোনো বিদেশি কারোর সাথে কোন দল আসবে না আসবে, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা আমার জায়গা থেকে আমি শোভন মনে করি না। আরপিও সংশোধনীর ফলে ইসির ক্ষমতা কমেছে এমন বক্তব্যের সাথে একমত নন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি দাবি করেছেন, ইসির ক্ষমতা বরং বেড়েছে। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই দাবি করেন। তবে ভোটের আগে নির্বাচনী পরিবেশ ইসির নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনে কি করণীয় আছে তা স্পষ্ট করতে পারেননি সিইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে নতুন করে আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে সংসদে পাশ হওয়া আরপিও সংশোধন নিয়ে। অনেক মহলের পক্ষ থেকেই বলা হচ্ছে, নতুন আইনে ইসির ক্ষমতা খর্ব হয়েছে। নির্বাচন কমিশনের সোমবার সংশোধিত আরপিও নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। দাবি করেন, সংশোধিত আরপিওতে প্রিজাইডিং কর্মকর্তা সহ কমিশনের ক্ষমতা বেড়েছে। ইসির পরামর্শেই সরকার আরপিও সংশোধন করেছে বলে জানান সিইসি। এটা একটা কমিশন, 5 জন কমিশনারের সমন্বয়ে গঠিত কমিশন। আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য কাজ করব, এটা একেবারেই অবান্তর একটি মন্তব্য। সিইসি জানান, আরপিও থেকে ইলেকশন শব্দ বাদ দিয়ে পোলিং শব্দ প্রতিস্থাপন করার প্রস্তাব কমিশনই দিয়েছে। এক্ষেত্রে ইসির ক্ষমতার কোনো হেরফের হবে না। আমরা 3টা জায়গায় ইলেকশন শব্দটাকে পোলিং দিয়ে প্রতিস্থাপন করেছি। এটা হচ্ছে ক্লারিক্যাল কারেকশন এবং অ্যামেন্ডমেন্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পানি বানান করতে গিয়ে রস্যকার দিয়ে ফেলেছিলাম, কেউ ওটাকে রস্যিকার দিয়ে পানি শুদ্ধ করতে পারি, যেটা কারেকশন। এটাকে নিয়ে অপব্যাখ্যা করাটা দুঃখজনক বলে আমরা মনে করি। ইলেকশনের পরিবর্তে পোলিং শব্দ যোগ হওয়ায় ভোটের দিনটিকে বোঝাবে নাকি পুরো নির্বাচনী প্রক্রিয়াকে বোঝাবে তা নিয়ে ব্যাখ্যা দেননি সিইসি। ফলে ভোট গ্রহণের আগে অনিয়মের অভিযোগে ভোট বন্ধ করার ক্ষমতা নতুন আইন তাদের দিয়েছে কিনা তা স্পষ্ট করেননি সিইসি। এটা হচ্ছে নতুন যে আইন, এটাকে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন। এই আইন হয়নি। ভোটের আগের দিন যদি এরকম কোনো পরিবেশ হয়, তাহলে ভোটটা আমরা বন্ধ করতে পারবো কি পারবো না, সেটা ওই ধরনের পরিবেশ হলে তখন কমিশন বসে সিদ্ধান্ত নেন। আপনারা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে থাকেন। আমরা কি করতে পারবো সেটা আমরা জানি, আমরা বুঝি। এটা নিয়ে আপনারা যদি চিন্তা ভাবনা করেন, আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। থ্যাংক ইউ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেজা কিবরিয়াকে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারণ করা হয়েছে। তিনি এখন আর গণ অধিকার পরিষদের কেউ না বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব নুরুল হক নূর। দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে দলের প্রথম কাউন্সিলে এই কথা বলেছেন তিনি। নূর বলেছেন, গণ অধিকার পরিষদের প্রথম কাউন্সিল এটি। এই কাউন্সিলের মধ্যে দিয়ে দল আরও শক্তিশালী হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 8 জন সদস্য নির্বাচিত করবেন ভোটাররা। এরপর ধীরে ধীরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় কার্যালয়ে বেলা 1:30টার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 5টায়। মোট ভোটার 216 জন, এর মধ্যে কেন্দ্রীয় কমিটির ভোটার 126 জন। কাউন্সিলের সভাপতি পদে লড়ছেন 3 প্রার্থী, সাধারণ সম্পাদক পদে লড়ছেন 5 জন। যদিও এই কাউন্সিলকে অস্বীকার করে বয়কট করেছেন রেজা কিবরিয়া এবং তার সমর্থকরা।
একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আপনারা দেখেছেন অনেকেই কাউন্সিল বয়কটের প্রতিহতের ঘোষণা দিয়েছিল। আমাদের সহযোদ্ধারা তাদের ভুল বুঝতে পেরেছে, তারা সেই পথ থেকে ফিরে এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। গণ অধিকার পরিষদ থেকে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারণ করা হয়েছে। রেজা কিবরিয়া এখন গণ অধিকার পরিষদের কেউ নন। এনআইডি সার্ভার নয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের অ্যাপ্লিকেশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জন্ম মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের মতো আরও 3টি সরকারি ওয়েবসাইটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সরকার। প্রতিমন্ত্রী জানান, পুরো বিষয়টি তদন্ত করতে 2টি কমিটি গঠন করা হয়েছে। সরকারি ওয়েবসাইট থেকে অসংখ্য নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। এ নিয়ে সোমবার দুপুরে আগারগাঁওয়ের আইসিটি ভবনে জরুরি বৈঠকে বসেন আইসিটি ডিভিশন ও 29টি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের প্রতিনিধিরা। গঠন করা হয় 2টি তদন্ত কমিটি। 7 দিন পর প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। বৈঠক শেষে আইসিটি প্রতিমন্ত্রী জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধনের অ্যাপ্লিকেশনের সাইট থেকে তথ্য ফাঁস হয়েছে, যাতে বিভিন্ন নাগরিকের নাম, জন্ম তারিখ ও মোবাইল নম্বর ছিল। তবে গণমাধ্যমে প্রকাশিত 5 কোটি মানুষের তথ্য ফাঁসের সংবাদ সঠিক নয় বলে দাবি প্রতিমন্ত্রীর। 5 কোটি যে বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন কিংবা ন্যাশনাল এনআইডি এগুলো চুরি হয়েছে বলে যে ধরনের প্রচার হচ্ছে, এটা সত্য না। প্রথমত হচ্ছে যে 5 কোটি কেন, আমি এখন পর্যন্ত জানতে পেরেছি খুব অল্প সংখ্যক আর কি পরিচয়, অর্থাৎ নাম, ডেট অফ বার্থ কিংবা ধরেন ফোন নাম্বার, এই তথ্যগুলো এই দুর্বলতার কারণে ওইটা আর কি দেখা যাচ্ছিল। যেসব তথ্য অরক্ষিত ছিল সেগুলোর কারণে জাতীয় নিরাপত্তার কোনো হুমকি নেই, তবে ব্যক্তিগত নিরাপত্তায় হস্তক্ষেপ হতে পারে বলে জানান পলক। ইতিমধ্যেই আমরা আরও 3টা প্রতিষ্ঠানের আমরা ঝুঁকি চিহ্নিত করতে পেরেছি, যেটা আসলে প্রেসে আসে নাই, মিডিয়াতে আসে নাই, কিন্তু বাই দিস টাইম গত 3 দিনে আমরা আরও 3টা সিআইআই এর মধ্যেই তাদেরও যে এই ধরনের ঝুঁকি আছে, হয়তো এক্সপোজ হয় নাই কিন্তু ঝুঁকিটা বিরাজমান। কর্মকর্তারা জানান, সরকারি ওয়েবসাইট থেকে ভবিষ্যতে যেন স্পর্শকাতর তথ্য ফাঁস না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 106 শ্রমিককে লভ্যাংশ দিতে শ্রম আপিলেট ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। একই সাথে 2 মাসের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন। 2006 সাল থেকে 2013 সাল পর্যন্ত গ্রামীণ কল্যাণে কর্মরত থাকলেও 106 কর্মকর্তা এবং কর্মচারীকে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশের 5% দেওয়া হয়নি। এই লভ্যাংশ না পাওয়ায় শ্রমিকরা গ্রামীণ কল্যাণকে লিগ্যাল নোটিশ পাঠায়। পরে মামলা করলে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল তাদের আইন অনুযায়ী লভ্যাংশ দেওয়ার নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যায় ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণ ট্রাস্ট। গত 30 মে ওই রায়ের কার্যক্রমে 6 মাসের স্থিতাবস্থা দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে শ্রমিকরা চেম্বার জজ আদালতে গেলে রায়ের উপর হাইকোর্টের স্থিতাবস্থা স্থগিত করা হয়। পরে সোমবার সকালে আপিল বিভাগ 2 মাসের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তির আদেশ দেয়। এবং আগামী 2 মাসের মধ্যে আজকে থেকে এই রুল নিষ্পত্তির জন্য হাইকোর্ট ডিভিশনকে ডাইরেকশন দিয়েছে। তা আমরা আশা করি আজকে থেকে যেহেতু ডাইরেকশন দিয়েছে, আমরা কালকে আদালতে এটা মেনশন করবো রুলটি নিষ্পত্তির জন্য। কোর্টের ক্ষমতা নাই, ক্ষমতাবিহীন অবস্থায় এইভাবে রায় দিয়ে দিবে। 2006 সালের কর্মচারী, তারা 2013 সালে আইনও তারা আগেই রিটায়ার হয়ে গেছে। ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে টকশো আলোচনা অনুষ্ঠানে কোনো অতিথির বিরূপ মন্তব্যের দায় সঞ্চালক, মালিক সহ সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে, এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। ডিজিটাল নিরাপত্তা আইনের 2 মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন শুনানিতে এই মন্তব্য করেন আপিল বিভাগ। এ সময় আপিল বিভাগ প্রশ্ন তোলেন, ইন্টারভিউয়ের জন্য কাউকে ডাকলে তিনি যা বলবেন তার দায়িত্ব কেন সঞ্চালক বা মালিক নেবেন না? যে বক্তব্যের জন্য এই মামলা, সেখানে খাদিজা কিছু বোঝেন না, এটা বলা ঠিক না, কারণ তিনি সম্মান প্রথম বর্ষের ছাত্রী। শুনানিতে আদালত সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের টকশোতে উপস্থাপক, আলোচক সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরে খাদিজার জামিন শুনানি 4 মাসের জন্য মুলতবি রাখেন আপিল বিভাগ। ফলে স্থগিতই থাকছে খাদিজার জামিন। খেলা খবর জানাবো শিরোনামগুলো।
চট্টগ্রামে কাল হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই, আফগান স্পিন অ্যাটাক নিয়ে চিন্তা বাংলাদেশের, পরিকল্পনার বাস্তবায়ন চান পোথাস। ফুটবলের উঠতি তারকা শেখ মুরসালিন জাতীয় দল নিয়ে তার বড় স্বপ্ন, বাংলাদেশকে সাফের শিরোপা জেতাতে চান। আফগান স্পিন অ্যাটাক বিশ্বসেরা, হারলেও সিরিজ থেকে অনেক কিছু শিখেছে ব্যাটাররা। শেষ ম্যাচে পরিকল্পনা বাস্তবায়ন করে জয় চায় বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে নামার আগে বৃষ্টিতে অনুশীলনের সুযোগ পাননি সাকিব মুশফিকরা। অন্যদিকে নির্ভার থেকে শেষ ম্যাচও জিততে চায় আফগানিস্তান। চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে শুরু কাল দুপুর 2টায়। সিরিজ হারের দুঃখ নিয়ে বসে থাকার সুযোগ নেই, এর চেয়ে বড় লজ্জা যে অপেক্ষা করছে। গেল 9 বছরে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়নি টাইগাররা। সেই রেকর্ড হারানোর শঙ্কায় হাথুরু পোথাসের দল। যেভাবে 2 ম্যাচ হেরেছে দল, তাতে ভালো কিছু আশা করা কঠিন। আমরা ভারত, ইংল্যান্ডের মতো দলকে কদিন আগেই হারিয়েছি, সেসব ভুললে হবে না। 2 ম্যাচ হেরেছি, এটা হতেই পারে। ভালো পরিকল্পনা আছে আমাদের, সেটা বাস্তবায়ন করতে চাই শেষ ম্যাচে। ব্যাটিংয়ে ভুল হয়েছে সবচেয়ে বেশি। কাজ করার জন্য 2 দিন সময় পাওয়া গিয়েছিল। একদিন বিশ্রামে কাটিয়েছে দল। ম্যাচের আগের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশনটা ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডের পর একেবারে মাঠের অনুশীলন ছাড়া নামতে হবে বাংলাদেশকে। চট্টগ্রামের এই ভেন্যুকে বলা হয় লাকি ভেন্যু। তবে আফগানদের বিপক্ষে সিরিজ হারের পর এই ভেন্যুকে আনলাকি বললে খুব একটা ভুল হবে না। টাইগারদের সামনে এখন হোয়াইট ওয়াশ হওয়ার চোখ রাঙানি। পারবে তো বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়াতে? একাদশে একাধিক পরিবর্তন নিশ্চিত। নাইমের জায়গায় খেলতে পারেন রনি, এবাদত ছিটকে গেছেন, মুস্তাফিজ পেতে পারেন বিশ্রাম। কম্বিনেশন বদলে 2 পেসারের সাথে 3 স্পিনার থাকতে পারে একাদশে। শেষবারের মতো সুযোগ পেতে পারেন আফিফ। ওদের স্পিন অ্যাটাক বিশ্বসেরা। অধিনায়কের স্বপ্ন থাকে এমন বোলার দলে পাওয়ার। আমার মনে হয় সামনের বড় চ্যালেঞ্জের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। আফগান স্পিন রহস্যের কোনো সমাধান নেই বাংলাদেশ ব্যাটারদের কাছে। সিরিজ নিশ্চিত হয়েছে, একাদশে পরিবর্তনও আনতে পারে। তবে লক্ষ্যে কোনো পরিবর্তন নেই, তাদের চোখ জয়ে। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রাখতে চাই। ব্যাকআপে আমাদের ভালো ক্রিকেটার আছে। কঠিন ম্যাচ হবে, তবে আমরা জিততে আশাবাদী। ম্যাচের আগের দিন বৃষ্টি হয়েছে। বেশিরভাগ সময় আকাশ থেকেছে মেঘাচ্ছন্ন। টানা বৃষ্টিতে উইকেট কন্ডিশনে কিছুটা পরিবর্তন আসবে। আর ম্যাচের দিন বৃষ্টির শঙ্কাও আছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ ক্রিকেট। একদিকে আফগানিস্তানের কাছে ধরাশায়ী টাইগাররা, অন্যদিকে ভারতের বিপক্ষে অসহায় টাইগার্সরা। কাল হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে লড়বে লিটনের দল। একই সময়ে সিরিজ বাঁচাতে নামবে নিগার স্বর্ণারা। বাজে সময়ে ধৈর্য রাখতে বলছেন নারী দলের কোচ হাসান তিলকরত্নে। বাংলাদেশ ক্রিকেটে ঘোর অমানিসা। পুরুষ কিংবা নারী সবখানেই হতাশার গল্প। চট্টগ্রাম থেকে মিরপুর, কোথাও নেই সাফল্য। সাকিব লিটনরা ধরাশায়ী সাগরিকায়। হোম অফ ক্রিকেটে নারীদের হাসফাস বড্ড দৃষ্টিকটু। নারী পুরুষ 2 দলের হেড কোচ শ্রীলঙ্কার। টাইগারদের দায়িত্ব সামলাচ্ছেন হাতুরু সিংহে, আর টাইগ্রেসরা দীক্ষা নেন তিলকারত্নের কাছ থেকে। 2 লঙ্কান গ্রেড থাকার পরেও কেন এমন দৈন্যতা? বাংলাদেশ ক্রিকেটে ভরাডুবির রহস্য কি? ক্রিকেটে খারাপ সময় আসবেই। আমাদের উচিত ধৈর্য ধরে রেখে চেষ্টা চালিয়ে যাওয়া। আমি নিশ্চিত সাকিব মুশফিকরা তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে। আর নিগার স্বর্ণারাও ভালো ক্রিকেট খেলে সাফল্য পাবে। একদিকে সাগরিকায় হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের, অন্যদিকে মিরপুরে সিরিজ বাঁচানোর মিশন টাইগ্রেসদের। একই দিনে গুরুত্বপূর্ণ 2 ম্যাচ। সাকিব লিটনরা দ্রুতই জয়ের ধারায় ফিরবে, বিশ্বাস বিসিবি সভাপতির। স্বপ্ন দেখেন উন্নতি আসবে নারী ক্রিকেটেও। মন তো খারাপ হবে, এটা সবারই, সারা দেশের মানুষেরই মন খারাপ। মন খারাপ না হওয়ার কি আছে? ওটা ঠিক হবে, ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। ভালো খেলবে ইনশাল্লাহ। আমাদের তো আসলে ওই পরিমাণ সুযোগ সুবিধা ওদেরকে আমরা এখনো দিতে পারি না, ওরা যেরকম পায়। ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে ইতিবাচক ক্রিকেট খেলা জরুরি সাকিব মুশফিক ও নিগার স্বর্ণাদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জেতেন।
এরপরই দলে জায়গা হারিয়েছেন নাঈম হাসান। কম্বিনেশনের কারণে টেস্ট দলে থাকতে না পারার কষ্ট রয়েছে, তবে আরও পরিণত হয়ে জাতীয় দলে ফিরতে চান নাঈম। টেস্ট তকমা আছে বলে এমার্জিং টিমেও জায়গা হয়নি। ঘরোয়া লিগে ভালো করে সাদা বলের জন্য প্রস্তুত হতে চান এই স্পিনার। স্পিনারদের জন্য স্বপ্নের ডেলিভারি, ব্যাটারের পা আর ব্যাটের মাঝখান দিয়ে বল স্টাম্পে আঘাত হানে এমন টার্ন যেন বলে কই করতে পারছেন নাঈম হাসান। হাথুরুর অধীনে অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে, আবারও ফিরে এসেছেন লঙ্কান কোচ। তার অধীনে খেলা একমাত্র টেস্টে জায়গা পাননি, তবে হাথুরু পোথাস হেরাতের সাথে কাজ করে শিখছেন অনেক কিছু। বোলিংয়ে রাশিদের মতো গতি বাড়ানোর চেষ্টা করছেন, সাথে টার্ন নিয়েও কাজ করছেন অনেক। বোলিংয়ে একটু পেস নিয়েও কাজ করতেছি, অফ দ্য পিচ যাতে কুইক যায় ওইটা নিয়েও, স্পিনটা যাতে বেশি হইলে তখন অফ দ্য পিচ কুইক যায় ওইটা নিয়েও কাজ করতেছে হেরা। কুইক হইলে আপনার ব্যাটসম্যান সময়টা কম পাওয়া যায়, যেটা বলতেছিল রশিদ খান মুজিবদের বল অফ দ্য পিচ কুইক। তারপর আপনার এটা নিয়েও হেরাত কথা বলতেছিল যাতে অফ দ্য পিচ কুইক হলে ব্যাটসম্যান ডিসিশন মেক করতে সমস্যা হয়। এই চট্টগ্রামে সবশেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ফিগারে 6 উইকেট নিয়েছিলেন, হয়েছিলেন ভ্যালুয়েবল প্লেয়ার। আত্মবিশ্বাস বেড়েছিল অনেক, তবে এরপরেই যে জায়গা হারিয়েছেন দল থেকে। টেস্ট খেলেন বলে ইমার্জিং টিমেও জায়গা হয়নি। বিসিবির ক্যাম্প আর ঘরোয়াতে সেরাটা দিয়ে 3 ফরম্যাটেই খেলতে চান এই স্পিনার। আমার তো অবশ্যই 3 ফরম্যাটে খেলার ইচ্ছা আছে। এখন আমি যদি ঢাকা প্রিমিয়ার লিগ আছে পারফর্ম যদি করি, আল্লাহর রহমতে যদি ভালো পারফর্ম করি, এক্সট্রা অর্ডিনারি খেলি, তখন ইনশাল্লাহ সুযোগ আসলে তখন কাজে লাগাবো। 2018 সালে অভিষেকের পর 5 বছরে খেলেছেন 8টা টেস্ট, 31 উইকেট তার ঝুলিতে। বয়স মাত্র 23 হওয়ায় সামনে লম্বা পথ পাড়ি দিতে চান জাতীয় দলের জার্সিতে, যাতে আরও স্ট্রংলি কামব্যাক করতে পারি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিরিজ বাঁচাতে কাল দ্বিতীয় টি-20তে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। প্রথম টি-20তে মন্থর ব্যাটিং ভুগিয়েছে টাইগ্রেসদের। ছোট ফরম্যাটের সাথে সাথী স্বর্ণাদের ব্যাটিং ছিল বেমানান। টিকে থাকার ম্যাচে ব্যাটারদের কাছে দারুণ কিছু প্রত্যাশা কোচিং স্টাফের। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও ভারতের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলার পরিকল্পনা বাংলাদেশের। স্মৃতি হারমিনপ্রীতদের আটকাতে বোলিংয়ে কৌশলী হতে হবে মারুফা সালমাদের। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে ভারত। দ্বিতীয় ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে অতিথিরা। দাপট ধরে রাখার লক্ষ্য টিম ইন্ডিয়ার। বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনার নাম শেখ মুরসালিন। সাফ চ্যাম্পিয়নশিপের পারফরমেন্সে তারকা বনে গেছেন 17 বছরের এই ফরওয়ার্ড। জাতীয় দলকে নিয়ে তার বড় স্বপ্ন। নিজের উন্নতির পাশাপাশি বাংলাদেশকে সাফের শিরোপা জেতাতে চান মুরসালিন। সাফের প্রাথমিক দলেই ছিলেন না শেখ মুরসালিন, কিন্তু অন্য খেলোয়াড়ের ইনজুরির সুযোগে দলে এসেই বাজিমাত। মূল দলই শুধু নয়, একাদশেও নিজে প্রমাণ করে হয়ে গেছেন তারকা। সাফের দুর্দান্ত পারফরমেন্সে দেশের ফুটবলের ওয়ান্ডার বয় এখন শেখ মুরসালিন। গোল করা ও করানোই দুই জায়গাতে দক্ষ মুরসালিন। মাত্র 4 ম্যাচেই যা স্পষ্ট, তাই তাকে ঘিরে প্রত্যাশাও বেশি। এ সবই জানা 17 বছরের তরুণ তুর্কির। ন্যাশনাল টিমে কল পাইছি এবং খেলতেছি, তো আমি চেষ্টা করব যেন আমার এই ধারাটা অব্যাহত রাখতে পারি। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করতে পারছি চেষ্টা করছি। তো পার্সোনালি আমার ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট সাফে একটা ট্রফি করার আর কি। মুরসালিনের মতোই আশা দেখিয়েছিলেন আরও অনেক ফুটবলার, তবে সময়ের সাথে হারিয়ে গেছেন তারা। তবে সেই পথে হাঁটতে চান না এই ফরওয়ার্ড। ডেডিকেশন ও কঠোর পরিশ্রমে জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দিতে চান মুরসালিন। এখন আমি যে ট্রেনিংগুলো করতেছি আমি চেষ্টা করব এর থেকে আরও যেন আমি বেটার ট্রেনিং করি, এর থেকে যেন হার্ডওয়ার্ক করতে পারি। তো আমার মনে হয় যদি আমি এর থেকে ভালো মেনটেনটা ভালো করতে পারি, মনে হয় একটা লং টার্ম সার্ভিস দিতে পারবো। ক্লাব অবকাঠামো ঠিক না থাকায় হরহামেশা পাওয়া যায় না মুরসালিনের মতো ফুটবলার। এই ঘাটতি পূরণ হলে আরও তরুণ প্রতিভা পাবে জাতীয় দল মনে করেন তিনি। যেরকম বসুন্ধরা কিংস যেরকম করতেছে, মানে আমাকে টোটালি একদম সব কিছু থেকে তারা হেল্প করতেছে। তো আমার মনে হয় বসুন্ধরা কিংসের মতো যদি এরকম সব ক্লাবগুলা সাপোর্ট করতে পারে, আমার মনে হয় আরও বেটার কিছু হবে। নিজের পাশাপাশি দেশের ফুটবলকেও এগিয়ে নেওয়াই এখন মুরসালিনের ধ্যান জ্ঞান। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। এবারে ভিন্ন প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসেছে বারবি পুতুলের পসরা। নিজেদের তৈরি বারবি নিয়ে জড়ো হয়েছেন সংগ্রহকারী ও ব্যবসায়ীরা। এবারের আসরে নানা রং আর আকারের বারবি দিয়ে সাজানো হয়েছে। চোখে পড়বে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির আদলে। আর এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। জানাবো অন্যান্য খবর। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত বাণিজ্যে রুপিতে লেনদেন। ফলে রফতানিকারকরা রুপিতে আয় করবেন। সমপরিমাণ অর্থ দেশটি থেকে আনা পণ্যের আমদানিতেও ব্যবহার করা যাবে। প্রতি ডলারে সমপরিমাণ রুপিতে লেনদেনে অন্তত 1 টাকা সাশ্রয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরা বলছেন, বিকল্প মুদ্রায় লেনদেনে চাপ কমবে ডলারের ওপর। প্রবাসী আয় ও রপ্তানির তুলনায় বেশি আমদানির চাপে 1 বছরে $12 বিলিয়ন কমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30 বিলিয়নের ঘরে। ডলার সংকট মোকাবিলায় IMF-এর ঋণসহ নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। কয়েক মাস আগে ভারতের সাথে বাণিজ্যে টাকা রুপির ব্যবহারে একমত হন দুদেশের নীতি নির্ধারকরা। বছরে $16 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যে বাংলাদেশের রপ্তানি $2 বিলিয়ন আর আমদানি $14 বিলিয়ন। এ অবস্থায় মঙ্গলবার চালু হচ্ছে ডলারের পাশাপাশি রুপিতে বাণিজ্য। রুপিতে বিশেষ লেনদেন হিসাব খুলতে এরই মধ্যে ভারতের রিজার্ভ ব্যাংকের অনুমোদন পেয়েছে সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, ডলার সংকটকালে এটি একটি ইতিবাচক উদ্যোগ। সারা বছর মিলে আমরা হয়তো প্রায় $1 বিলিয়ন মতো আমরা এই প্রেশারটা কমাতে পারবো। এটা কম না, আমাদের এই সময় যখন ডলারের উপরে এত প্রেশার, এটা কম না। কিন্তু আমি বলবো যে এটা একটা বিকল্প একটা পেমেন্ট সিস্টেম দাঁড়াচ্ছে। আমরা যখন টাকাতে ডলার বানাই, আবার সেই ডলার চেঞ্জ করে রুপি করি, এতে আমাদের এক্সচেঞ্জ রেট খানিকটা ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ আমরা কিছু হারাই। আমার ধারণা যে প্রত্যেক ডলারের ক্ষেত্রে প্রায় 1 টাকার মতো আমরা লাভ করব। ভারত থেকে পাওয়া রপ্তানি আয়ের অর্ধেকের বেশি পোশাক খাতের। আবার পোশাকের কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্যও আমদানি হয়। রুপিতে লেনদেন ডলারের ওপর চাপ কমাবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও। গার্মেন্টে আমরা $1.1 বিলিয়ন এক্সপোর্ট করে থাকি, সেখানে $4.5 বিলিয়ন র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করি। তো গার্মেন্ট থেকে একটু গার্মেন্টে আমরা যে আদান প্রদান যেটা হবে সেটা রুপিতে হবে, এবং দেখা যাবে যে ব্যালেন্স যেটা থাকবে, হয়তো ডলারও কিছু করা যেতে পারে। রুপি ব্যবহারের সুবিধা আরও বেশি কাজে লাগাতে ভারতের বাজারে রপ্তানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে হবে। এজন্য কূটনৈতিক তৎপরতায় জোর পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার গাবতলীতে স্ত্রীকে বাঁশ ঝাড়ে বেঁধে রেখে দাদনের টাকা আদায় করায় লজ্জায় স্বামী আব্দুল মালেকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিযুক্ত দাদন ব্যবসায়ী গোলজার রহমানের 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এদিকে অভিযুক্ত সহ দাদন ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বগুড়ার গাবতলী উপজেলার পাররানীরপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রিমা বেগম মেয়ের চিকিৎসার জন্য 4 মাস আগে স্থানীয় দাদন ব্যবসায়ী গোলজার রহমানের কাছ থেকে 36,000 টাকা নেয়। 4 মাস পর সুদ আসলে 75,000 টাকা দাবি করেন দাদন ব্যবসায়ী গোলজার। টাকা না পেয়ে বৃহস্পতিবার রাতে গোলজার ও তার সহযোগীরা রিমা বেগমকে রাস্তা থেকে ধরে নিয়ে বাঁশঝাড়ে বেঁধে রাখে। পরে গরু বিক্রি করে পরিশোধ করা হয় 70,000 টাকা। এ ঘটনায় অপমানিত আব্দুল মালেক শনিবার রাতে আত্মহত্যা করেন। তোমার টাকা দেওয়া লাগবে, বাধ্য হয়ে না হলে তোমার বইয়ের মান সম্মান থমো না, ইজ্জত ধ্বংস করবো, এই বিভিন্ন প্রকারের ভয়ে আমার সময় নিজের বই স্ত্রীর কথা শুনে নিজের আত্মহত্যা বেছে নিয়েছে। রোববার গাবতলী থানায় আত্মহত্যার প্ররোচনা মামলার পর অভিযুক্ত গোলজারকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। এই ঘটনার সাথে যারা জড়িত আছে বা যারা জড়িত থাক না কেন, তাদেরকে শক্তভাবে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দৃঢ়ভাবে পদক্ষেপ নেব। এর আগে দাদন ব্যবসায়ী গোলজার রহমানের কাছ থেকে টাকা নিয়ে নির্যাতনের শিকার হন স্থানীয় অনেকেই। 1 মাসের লাভের টাকা দিছিলাম, সে টেকালে ওই মাছ টানের করে গিয়ে যে ভাতের থাল গোছালে গিয়ে যে ওই বাগানের মধ্যে লইলে মাটাম দিয়ে পিটছে। ফকরি করে ডাকে সবাই, তো ওখান টাকা ছিল 1 লাখ, সে 1 লাখ টাকা সুদে আসলে আছে 11 লাখ। সে বাড়ির ভিটা বেছে ওই 11 লাখ পরিশোধ করছে, তারপরেও আর টাকা শোধ হয় না। গত কয়েক বছরে পাররানীরপাড়া ও এর আশেপাশের গ্রাম থেকে দাদন ব্যবসায়ীদের নির্যাতনে গ্রাম ছাড়া হয়েছে অন্তত 5টি পরিবার। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাবতলী, বগুড়া।
সুনামগঞ্জের শান্তিগঞ্জের মসজিদে একটি কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী। এতে নিহত হয়েছে 3 জন, আহত অন্তত 40 জন। এই ঘটনায় আটক হয়েছে 3 জন। এদিকে রাজশাহীর গোদাগাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মারা গেছে 3 জন, আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। সুনামগঞ্জের শান্তিগঞ্জের হাসনাবাজ গ্রামের মসজিদে একটি কাঁঠাল দান করেন স্থানীয় এক ব্যক্তি। সেই কাঁঠালটি গ্রামবাসীর উপস্থিতিতে নিলামে তোলা হয়। কাঁঠালটির দাম শোনা নিয়ে ওই গ্রামের বাসিন্দা দিন ইসলামের সাথে সুনু মিয়া ও জুনাবালির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। ঘটনাস্থলেই নিহত হন দিনের 2 অনুসারী বাবুল মিয়া ও নুরুল ইসলাম। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরেকজনের। তারা সব সময় আক্রমণ করে আমরা বাবার উপরে। আমরা ছোটবেলা থেকে কি এরকম অত্যাচার নির্যাতন চলতেছে। আমরা অন্যায় শিকার দিছি। এরপরে তারা আরো গোষ্ঠী আমরা লোকে আছি এরাই নাগরিক হইরা মানে তারা হয়েছে সুশক্তিশালী। যারা জড়িত আছে এই ঘটনার সাথে তাদেরকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এলাকার শান্তি শৃঙ্খলা এখন বজায় আছে। আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে 14 বিঘা জমির মালিকানা নিয়ে রাজশাহীর গোদাগাড়ির আশিক চাঁদ ও সেলিম রেজা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সকালে জমিতে ধান লাগানো নিয়ে বাধে সংঘর্ষ। এই ঘটনায় আহত 9 জনকে হাসপাতালে নেওয়া হয়। পরে মৃত্যু হয় 2 ভাই নাইমুল ও মেহের সহ 3 জনের। বিচার করবে আমি জানি না, কিন্তু বিচার যেন সুবিচার যেন হয়। তারা জোর করে দখল করে জমি খেতে চায়, এজন্য তারা আয়েশা জমিতে নির্মমভাবে আয়েশা দিয়ে লাঠি দিয়ে কোপিয়ে হত্যা করেছে। আশিক চাঁদ নামের একজন সেই গ্রুপটাকে লিড করে। তাদের গ্রুপের লোকজনই আজকে যে সেলিম রেজা যে গ্রুপটা আছে যারা জমিটা রিসেন্টলি দখলে গিয়েছিল তাদের উপরেই হামলাটা করে এবং এই হামলার ফলেই এই আজকে এই ঘটনাটা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকা এখনো থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 1 মাসে 3 দফা দাম বৃদ্ধির পর রাজধানীর বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 40 টাকায়, আর পাইকারি বাজারে আলু কেজি মানভেদে 33 থেকে 35 টাকার মধ্যে। শুক্রবারও খুচরা রাজধানীর বাজারে আলু বিক্রি হয় 50 টাকা কেজিতে। দোকানিরা সরবরাহ সংকটকে কারণ হিসেবে তুলে ধরছিলেন। সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলুর বাজারে অভিযান শুরুর ঘোষণা দেয়। খোঁজ নেয় কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দামের। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে দ্রুত। তবে ক্রেতারা বলছেন বাজারে এখনো বেশি আলুর দাম। বাজারে নজরদারি বাড়ানোর দাবি তাদের। বিভিন্ন ধরনের মানুষ স্টোরে আলু রাখছে রাখিরা, তারা মনে করেন যদি না বেচে তো কিছু করার নাই, এই হিসেবে বাড়ে। 36 টাকা 38 টাকা আজকের বাজারে বিক্রি হইতেছে আর কি খুচরা। পাইকারি বস্তা নিলে আরো কমে পড়তেছে, বস্তা নিলে 33-34 টাকা। আসলে সবকিছু নজর দেওয়া আসলে ভালো, কারণ আমরা যারা নিম্নবিত্ত আছি সবাই একটু কমে এলে তো সবাই একটু সচ্ছলভাবে চলতে পারে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এরপর রাজা 3য় চার্লসের সাথেও সাক্ষাৎ করেন বাইডেন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মঙ্গলবার থেকে শুরু হওয়া 2 দিনের নেটো শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সোমবার উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজা 3য় চার্লস। সিংহাসনে বসার পর রাজা 3য় চার্লসের সাথে এটি বাইডেনের প্রথম বৈঠক। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনা করেন তারা। এর আগে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠক করেন বাইডেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। আপনি জানেন আমরা মাসে একবার দেখা করি। আমরা সান দিয়েগো, বেলফাস্ট, হিরোশিমা ও ওয়াশিংটনে দেখা করেছি। আমাদের অনেক কথা বলার আছে। আমি মনে করি আমরা ইতিবাচকভাবে এগোচ্ছি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক সুদৃঢ়। ন্যাটো শীর্ষ সম্মেলনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন বাইডেন ও সুনাক। এছাড়া জোটে ন্যাটো সদস্য হিসেবে ইউক্রেনের অংশগ্রহণ এবং ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা দেওয়া নিয়েও কথা বলেন তারা। দুদেশের যৌথ অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালী করা সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে আমাদের। ইউরোপে ন্যাটোর অন্যতম নেতৃত্বস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র। ন্যাটোর সম্মেলনেও আমাদের দেখা হবে, সেখানেও আমরা আলোচনা করব। এর আগে সিএনএনকে বাইডেন বলেন, ন্যাটো সদস্য পদের জন্য ইউক্রেন এখনও প্রস্তুত নয়। সেজন্য ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হওয়া প্রয়োজন বলে জানান তিনি।
যুক্তরাজ্য সফর শেষে লিথুয়ানিয়ার উদ্দেশ্যে রওনা দেন বাইডেন। মঙ্গল ও বুধবার সেখানে অনুষ্ঠিত হবে ন্যাটো শীর্ষ সম্মেলন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়াগনার বিদ্রোহের 5 দিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছিলেন বিদ্রোহী ভাড়াটে সশস্ত্র বাহিনীটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। 29 জুন 3 ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয় বলে সোমবার জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। সেদিন প্রিগোজিন সহ 35 জন কমান্ডার উপস্থিত ছিলেন। পেসকভ জানিয়েছেন বৈঠকে ইউক্রেন যুদ্ধে ওয়াগনারের কর্মকাণ্ড এবং বিদ্রোহ নিয়ে প্রিগোজিনের মূল্যায়ন জানতে চান পুতিন। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অন্য কমান্ডারদের কথাও শোনেন তিনি। পরে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা পরামর্শ দেন রুশ প্রেসিডেন্ট। 23 জুন রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার গ্রুপ, যা 24 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। ভারী বৃষ্টি, বন্যার ভূমিধসে ভারতের উত্তরাঞ্চলে 3 দিনে প্রাণহানি বেড়ে 28 জনে দাঁড়িয়েছে। এদিকে বৃষ্টিতে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে দিল্লি, হিমাচল প্রদেশ সহ কয়েকটি রাজ্য। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। প্রবল বৃষ্টি আর আকস্মিক বন্যায় স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। সবচেয়ে খারাপ পরিস্থিতি হিমাচল প্রদেশের। এ রাজ্যের 10 জেলায় এরই মধ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগামী 24 ঘন্টা বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। 48 ঘন্টায় 20টি বড় ভূমিধস এবং 17টি আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও অবকাঠামো। পানির প্রবল তোড়ে ভেসে গেছে বহু ঘরবাড়ি ও যানবাহন। রাজ্যের সবগুলো প্রধান নদীর পানি বেড়ে যাওয়ায় মানালি, কুল্লু, কিন্নর ও চাম্বা এলাকায় হঠাৎ বন্যা দেখা দিয়েছে। উত্তরাখণ্ডেও ভূমিধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। রাজ্যটিতে সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জলাবদ্ধতা তৈরি হওয়ায় দিল্লি ও সংলগ্ন গুরগাঁওয়ের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে 16টি কন্ট্রোল রুম চালু করেছে দিল্লি সরকার। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ও সাম্বা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তবে 3 দিন পরে রোববার আবারও শুরু হয়েছে অমরনাথ যাত্রা। রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টি হওয়ায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং শহরগুলোতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর এবং রাজস্থানে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বারবি পুতুল চেনে না এমন কাউকে খুঁজে পাওয়াই মুশকিল। তাদের জন্য এবার রয়েছে সুখবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসেছে নানান ধরনের বারবি পুতুলের পসরা। বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের তৈরি করা বারবি নিয়ে সেখানে জড়ো হয়েছেন সংগ্রহকারী এবং ব্যবসায়ীরা। আর প্রিয় বারবি কিনতে সেখানে ভিড় জমাচ্ছেন ভক্তরা। আয়োজনের নাম দেওয়া হয়েছে 2023 ন্যাশনাল বারবি ডল কালেক্টস কনভেনশন। জড়ো হয়েছেন বারবি সংগ্রহকারী, ব্যবসায়ী ও ভক্তরা। বারবি সিনেমা নিয়ে আমরা যেমন আনন্দিত, তেমনি সিনেমার সব বারবি পেতে অনেকেই এখানে আসছেন। এক একটি বারবি পুতুল খুব সুন্দর। বলা যায় বারবি সংগ্রহ শখের চেয়েও বেশি কিছু। বাচ্চারা বারবি খুব পছন্দ করে। তারা এই সম্মেলন কখনো ভুলবে না। সাম্প্রতিক জগতে বারবি পুতুল আরও বৈচিত্র্যময় হয়ে ওঠায় খুশি বারবি পুতুলের এই ব্যবসায়ী। ছোট থেকেই বারবি সংগ্রহ করছি, তবে একসময় কালো বারবি খুঁজে পাওয়া কঠিন ছিল। সে কারণে আমি নানা রঙের পুতুল তৈরিতে মনোযোগ দেই, যাতে মানুষ পুতুলের মধ্যে নিজেকে দেখতে পায়। নানা রং আর আকারের বারবি নিয়ে সাজানো হয়েছে এবারের আসর। চোখে পড়বে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির আদলে তৈরি বারবি। আয়োজকরা জানান, জাতি, বর্ণ, লিঙ্গের ভেদাভেদ ভুলে পছন্দের বারবি ডল পৌঁছে দিতে চান তারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 12টায় বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।